ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমার মেয়ে তখন হসপিটালে হচ্ছে আর আমি শর্ট দিচ্ছি। ফার্স্ট যখন আমি বেবিকে নিয়ে হাতে, সেটা আমার সব থেকে সুন্দর সময় বেবিটাকে যখন আমি হাতে নিয়েছিলাম। আর সব থেকে খারাপ সময় হলো যখন এই বেবি দুটোকে ছেড়ে ওর মা চলে যায়। ছোট মেয়েটা তখন আমার হাতে ৩.৫ মাস, বড়টা তখন ২.৫ বছর। আমি ওদের বাবা, আমি ওদের মা। ওই দুটোকে ঠিক করে রাখার জন্য সব বেঁচে দিয়েছি। তুমি এরপর থেকে মারবে? হ্যাঁ বাবা, মার খেও না পাপা। আমরা বাইরে গিয়ে কথা বলবো কি করে এই লোককে, মানে প্রেস্টিজে লাগে বাবা মার খেলো না। দাদা গাড়ি নিয়ে আপনি এসে দাঁড়াচ্ছেন, এই হিরোইন আপনাকে দেখে দৌড়চ্ছে, আপনি গাড়ি নিয়ে পেছনে দাঁড়া করেছেন, এই হিরো এলো, মারপিট শুরু হলো, আপনারা চলে গেলেন। এটি একটা চরিত্র হয়, তাহলে হয়। ইন্ডাস্ট্রি আমাকে এখনো পর্যন্ত ইউজ করতে পারেনি ঠিক করে। যেদিন ইউজ করতে পারবে সেই রায় দত্তকে অন্য ফর্মে দেখতে পারবেন সবাই। আমার আক্ষেপ, তাদের আক্ষেপ হওয়া উচিত যে রায় দত্তকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারে। ছবি বদলেছে এবং বাংলা ছবির কমার্শিয়াল ধরনটাও কিছুটা বদলেছে। সময়ের সাথে সাথে সবটাই যেরকম পরিবর্তনশীল, তেমন ছবি যারা পছন্দ করেন, দর্শকদের পছন্দটাও আস্তে আস্তে বদলেছে। তবে এমন একজন রয়েছেন যাকে পর্দায় দেখলে মানে মোটামুটি ভয়ে তো হয়ই যে হিরোর কোনো ক্ষতি করতে পারে বা নায়িকার কোনো ক্ষতি করতে পারে, সবটা মিলিয়েই তো যে রয়েছেন, তাই আপনাদের ভীষণ পরিচিত রাজা দত্ত রয়েছে। প্রথমত স্বাগত আপনাকে। এবং যেটা দিয়ে শুরু করছিলাম যে ছবিটা অনেক বদলেছে, কমার্শিয়াল ছবির ধরন বদলেছে, দর্শকের পছন্দটাও বদলেছে। যে ধরনের ছবিতে আপনাকে দেখে এসছে সে ধরনের ছবির সংখ্যা কমছে, সেটা নিয়ে আগে কি বলবেন? দেখো, ছবির মান, ছবির ধরন ডেফিনেটলি একটু পাল্টেছে। কারণ আমাদের সাউথে যে ধরনের ছবিগুলো হয়, সেই ছবির গুণগত মান, বা বম্বেতে আমাদের যে ছবিগুলো হয় সেই ছবির গুণগত মান, সেটার ধরনটা আমাদের বাংলায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে। কিন্তু মাঝখানে এই প্যান্ডামিকের কারণে, বিভিন্ন কারণে আমাদের এই কমার্শিয়াল যে ছবিগুলো, যেগুলো আমাদের আগে যেগুলো দেখেছো, আমার যে ছবিগুলো আগে তোমরা দেখেছো, সেসব ছবিগুলো চট করে কেউ করার রিস্ক নিচ্ছে না। অ্যাকচুয়ালি প্রডিউসার বলো বা যে কোনো প্রোডাকশন বলো, চট করে রিস্ক নিচ্ছে, কারণ সেটা রিটার্ন ঠিক করে পাবে কি পাবে না সেটার আশায়। কিন্তু আজকে যে ছবিগুলো শুরু হচ্ছে নতুন করে, যেমন আমার নেক্সট ছবি আসছে খাদান থেকে আবার আমাদের এই কমার্শিয়াল ছবিগুলো, বা কমার্শিয়াল ছবির যে, হ্যাঁ, তবে তার আগেও হয়েছে তোমার এই তো আমার ভাইয়ের হলো যেমন মির্জা, অঙ্কুশের হলো মির্জা, তারপর হলো তোমার পারিয়া, এইগুলো যে ছবিগুলো হয়েছে, সেই ছবিগুলো মার্কেট কতটা কি করেছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার যে ছবিটা আসছে, যে খাদান নেক্সট দেব ভেঞ্চারের ছবি, সেই ছবিটার পর থেকে আমাদের মনে হয় যে তোমরা যে ছবিগুলো আমাদের আগে দেখে এসছো, সেই সব ছবিগুলো আবার রিটার্ন হবে, মানে সেইগুলো না হোক, ওই ধরনের ছবি আবার রিটার্ন হবে। খাদানের কথা যখন উঠলো এবং দেবের সাথে লেচক্কায় আপনার যে চরিত্রটা, সেটা মানে এখনও লোকের মুখে মুখে, এবং ছবিটার যথেষ্ট বাণিজ্যিক হিট বলা যায়। তো তার পরবর্তী সময় দেবের সাথে কতটা যোগাযোগ ছিল এবং এই খাদানে তো সুপারস্টারকে কতটা পরিবর্তন দেখলেন, বা আপনার কাছে এই গোটা শুটিংটা কেমন? না, আমি ছক্কা করার পর দেবের সাথে অনেকগুলো ছবি করেছি আমি। হ্যাঁ, অনেক দিন পর খাদান তো, মাঝখানে দেবের সাথে আমার অতটা যোগাযোগ ছিল না। কিন্তু এই দেব চেঞ্জ হয়নি, দেব মানুষ হিসেবে মানে একদমই খুব ভালো, সেই জায়গা থেকেই আছে, সেই জায়গাতেই আছে সে। হ্যাঁ, হয়তো রাজনৈতিক পরিকাঠামো থেকে তাকে নিজেকে একটু বদলাতে হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে, অভিনেত্রীদের ক্ষেত্রে দেব কিন্তু সেম আছে। খুবই ভালো মানুষ, খুবই ভালো ছেলে। আমি ওর সাথে কাজ করেছি বলে বলছি না, অত্যন্ত মানে জেন্টলম্যান ছেলে, ও খুবই ভালো ছেলে। আর খাদানের পর ওর সাথে এইটা আমার বোধ হয় 9th-তম ছবি। তো সুতরাং ভালো, দেবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর দেব যতবার মানে আমাকে ডাকবে কাজের জন্য, ততবারই দেবের সাথে আমি কাজ করব। শুধু গর্বেতার মানুষরাই ভালোবাসতে পারে না, এই কেশপুরে মানুষরাও ভালোবাসতে পারে। ভিলেন কনসেপ্টটা সেটা কতটা বদলেছে? এই যে নেগেটিভ চরিত্র আমি বলবো না, একদম তথাকথিত ভিলেন যারা সিনেমা, সেই কনসেপ্টটা কতটা বদলালো? দেখো, কনসেপ্টটার বিষয়ে আমি আসছি, তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। আমরা যারা হিরো, হিরোইন, ভিলেন
এটা বলি না, এটার কোনো কথা নেই, কিন্তু আমাদের ফিল্মের কোনো কথা নেই। আমরা মেন প্রোটাগনিস্ট যে আছে, ধরো একটা সাধারণ ছেলে যদি অসাধারণ কাজ করে তাকে তো তখন আমরা হিরো বলে আখ্যা দিই। এবার তার একটি বান্ধবী থাকলে সে হিরোইনই হয়। এইবার সে যে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, ধরো এইটা করো না, তো হিরো ধরো একটা ডায়লগ বলে এটা করো না, সেটা যদি আমি করি, সেটা যদি আমি করি তাহলে তার নজরে আমি খারাপ, বা সমাজের নজরে আমি খারাপ। হ্যাঁ, এবার আমার দিক থেকে তো সে ওই কথাটা মানলো না, তাহলে কে ভিলেন কে হিরো আমাকে সেটা বলো, প্রথম কথা। হ্যাঁ, এবার তোমার বিষয়টাই আসি, যে ভিলেন ব্যাপারটা, ভিলেনের বিষয়টা চেঞ্জ হয় তার সাবজেক্ট অনুযায়ী। আজকে একটা গ্রামের লোকও ভিলেন হতে পারে। হ্যাঁ, সে গ্রামের একটা স্টোরি, সেই স্টোরিতে একটা ধরো গ্রামের মুখিয়া হোক বা মোড়ল হোক, সে একটা বদমাইশ চরিত্র করছে, খারাপ খলনায়কের চরিত্র করছে। এবার একটা কর্পোরেট লেভেলের সেই ধরনের একজন হতে পারে, বা একজন ধরো পুলিশ অফিসার, সেও একটা করাপ্ট পুলিশ অফিসার, সেও ভিলেন হতে পারে। ভিলেনের গুণগত মান তার স্টোরির উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে সেই চরিত্রটাকে চরিত্রায়ন করছো, বা সেই সাবজেক্টটাকে তুমি কিভাবে পোর্ট্রেট করছো, এইভাবেই চেঞ্জ হয় ভিলেনের পুরো প্যারাগ্রাফ, আর কিছুই না। বাণিজ্যিক ছবি যেটা আমি বলছিলাম যে অনেক কমে গেছে, এখন অনেক ধরনের ছবি হচ্ছে, তো বাণিজ্যিক ছবিটা যেটা কমে যাওয়াতে আপনারা যে ধরনের, আপনার মতো অনেকেই রয়েছে ইন্ডাস্ট্রিতে যারা এই ধরনের চরিত্রের সঙ্গে দাপট রেখেছে, তাদের কি কাজের বেশ কিছুটা অসুবিধা হয়েছে? দেখো, অসুবিধা তো ডেফিনেটলি হয়েছে। যারা কাজ করতেন, বা আমি একটা কথা বলি, সব ছবি কিন্তু বাণিজ্যিক ছবি, যে জিনিসটা যে পণ্য বিক্রিত সেটাই কমার্শিয়াল। তো সেই জায়গা থেকে আমি বলি যে যারা যে টাইমটা প্রপার খুব প্রচুর সংখ্যক ছবি হতো একটা সময়, সেই ছবিটা হয়তো কমে গেছে, সংখ্যা কমে গেছে, কিন্তু সেই সংখ্যা অনুযায়ী এবার প্রত্যেকটা আর্টিস্টকে তো সেই প্রোডাকশানে বা সেই প্রজেক্টে তো নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এক একটা প্রোডাকশানে বা এক একটা গল্পে যে চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলো অনুযায়ী সেই সব আর্টিস্টকে খোঁজা হয়, সেই সব আর্টিস্টকে নেওয়া হয়, সেই সব আর্টিস্ট চরিত্রগুলো করে বা পাঠ করে। এবার সেখানে হয়তো আমি দুটো ছবিতে পাঠ করছি, এবার বাকিরা ধরো বসে আছে, বা বাকিরা ধরো চারটে ছবিতে পাঠ করছে, আমি বসে আছি। এটা হয়েই থাকে, কারণ চরিত্র অনুযায়ী বা তার সেই এজ বা বয়স বা তার সেই সময় অনুযায়ী, বা তাদেরও তো একটা ডেট ফেটের ব্যাপার থাকে, তারা সেই ডেটটা দিতে পারবে না পারবে, সেটা অনুযায়ী তারা কাজ কমে বা বাড়ে, এই হচ্ছে সুবিধা। এখন মানে যেটা বলা যায় অ্যাকশন ফিল্ম, সেইটা কিছুটা হলেও কমেছে এবং অন্য ধারার ছবি এসছে, সেক্ষেত্রে মাঝের সময়টা তেমন কি সুযোগ এসেছিল আপনার কাছে, নাকি তেমন সুযোগ আসেনি? না, এসেছিল, আমি করেওছি। আমি তো ভালো একটা কি বলবো অ্যাকশন মুভি আমি করেও এলাম। আমি ইমিডিয়েটলি 3টে ছবি আমার হয়েছে, 3টে অন্য ভাষার ছবি। একটা রিলিজও হয়ে গেছে, আমাদের উড়িষ্যায় করে এলাম, রাম বলে ছবিটা। ওই ছবিটা হার্ডকোর কমার্শিয়াল ছবি, হার্ডকোর অ্যাকশন মুভি। আর তোমার আমি একটা হিন্দি প্রজেক্ট করলাম, ওয়েব সিরিজ, যেটা হচ্ছে আসছে তোমার ওই অ্যামাজন এতে আসবে, অ্যামাজন প্রাইমে। আর তোমার ওইটার নামটা হচ্ছে অপারেশন রেড। আর আরেকটা তামিল ছবি করলাম আমি, সেটাও অ্যাকশন মুভি। বাংলার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, বাংলা এই যে প্রথমে একটা কথা বললাম, আস্তে আস্তে এই যে আমাদের খাদানটা যখন বেরোবে, আমাদের খাদানটার উপর প্রত্যেক বাংলা ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করে আছে প্রচুর কিছু। খাদানটার পর মানে প্রচুর এটার মধ্যে ইনভেস্টমেন্ট আছে, তো এই ছবিটা হওয়ার পর কমার্শিয়ালি মুভ করতে মানে পারবে অন্যান্য প্রোডাকশন বা প্রডিউসাররা, রিস্ক নিতে পারবে। যখন এইটার একটা রিটার্ন আসবে, তখনই ভাববে তারা আবার নতুন করে আবার ছবি শুরু হবে, কোনো অসুবিধা নেই। কমেনি, কিন্তু কি বলতো, ছোটোখাটো বাজেটে হলেও হয়েছে, টুকটাক করে কাজকর্ম শুরু হয়েছে, কিন্তু আগে যেটা হয়ে গেছিলো যে একদমই স্টপ হয়ে গেছিলো, সেটা নয়, সেটা ভালোই উঠেছে। এখন প্রচুর ছবি হচ্ছে, প্রচুর ছবি দেখছে, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ভাষার ছবি হচ্ছে, দেখছে, আবার শুরু হবে, কোনো অসুবিধা নেই। 94 থেকে কলকাতায় আছেন এবং অভিনয়ে আসাটা কিভাবে হয়, এবং বাড়ি থেকে কতটা সহমত ছিল যে অভিনয়ে আসবেন, অভিনয় করবেন? আমি যখন হায়ার সেকেন্ডারি পাস করি বা তারপর গ্র্যাজুয়েশন পাস করি, আমি শান্তিনিকেতন কলাভবনের ছাত্র। সো দ্যাট টাইম আমার বাবা ছিলেন বীরভূম ডিস্ট্রিক্টের অফিসার ইনচার্জ, পুলিশ অফিসার ছিলেন, মা ছিলেন মেট্রন। তো আমি ক্যালকাটা সার্জেন্ট আর্মস আনার্মসের পরীক্ষা দিই, এটা 93-তে। সেখানে আমি পাস করি, কিন্তু বিষয়টা হচ্ছে তখন
একটা ডোনেশন বাবার কাছে চাওয়া হয়, সেটা সম্ভব হয়ে ওঠেনি বাবার পক্ষে দেওয়া। আর আমার এই গান বাজনা, খেলাধুলা, ছবি আঁকা, যাই বলো, অভিনয়, যাই বলো, আমার মাই ধরিয়ে ধরে আমাকে করাতো। তো মায়ের ছোট্ট একটা থিয়েটার গ্রুপ ছিল, সেই থিয়েটার গ্রুপে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আমি কাজ করতাম। তারপর আমাদের এইখানে মানে এক অভিনেতা আছে, তিনি গেছিলেন আমাদের বাড়ির ওখানে তারাপীঠে পুজো দিতে। সেই থিয়েটার উনি দেখেন, সেই থিয়েটার আমি পাঠ করছি সেটাও দেখেন। সে আমার সাথে যোগাযোগ করে যে তুমি এইখানে কি করছো, তুমি ভালো জায়গায় পারফর্ম করলে আরও তোমার সুখ্যাতি বা নাম যশ সবটাই হবে। তো তার হাত ধরে আমি আসি কলকাতায়। তখন বাবা বলেছিল যে দেখো, তোমার চাকরিটা তো সেরকম করে হলো না, তোমার কালচারাল দিকটা যা আছে, তুমি যেগুলো কালচারাল দিকতে আছে সেই দিক থেকে তুমি এগো, আমি তোমার পেছনে আছি। তো আমি এসে জয়েন করি তোমার চন্দন সেনের গ্রুপে নাট্য আনন্দে। সেখানে আমি 10 বছর থিয়েটার করি। আমার প্রথম ছবি হলো প্রেমী, রবি কিনাগি স্যারের ছবি প্রেমী, জিৎ, যিশু, অঙ্গনা, তারপর এটা এসকে মুভিজের ব্যানারের ছবি। ওইটা আমার প্রথম ছবি। তারপর থেকে আস্তে আস্তে সিরিয়াল, তারপর পুলিশ ফাইলস, মানে যা এসেছে আস্তে 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 শুরু করেছি। ছবি আমার এইটা নিয়ে মোটামুটি 86তম ছবি হতে চললো। আর প্রায় 60 আপ আমার সিরিয়াল আছে। আমি জননী জন্মভূমি থেকে আছি। এই যে এত বছরের একটা দীর্ঘ জার্নি অভিনয় জীবনের, এই শুরুটা যেটা বললেন যে প্রেমী থেকে, তারপর কখন এই 86টা ছবি হয়ে গেছে, ধারাবাহিক হয়ে গেছে, সেক্ষেত্রে বুঝতে পেরেছিলেন? না, কেউ দেখো, একটা অভিনেতা বা এই যে তুমি আজকে ধরো, আজকে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, তুমি কি ভেবেছিলে আমার ইন্টারভিউ নেবে? সেম, এবার আস্তে আস্তে কাজ করতে 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 এতগুলো ছবি হয়ে গেছে। এবার আগামী দিনে তোমাদের ভালোবাসা, তোমাদের মা বাবার আশীর্বাদ, দর্শকের ভালোবাসা থাকলে আমি আরও ছবি তাদেরকে উপহার দেবো, কোনো অসুবিধা নেই। যে এতগুলো বছর, একটু যদি আমি শুরুর সময়টা থেকে বলি, যে সেই সময় সুযোগ পাওয়াটাও একটা বিষয় ছিল, যে কিভাবে সুযোগ আসবে, একের পর এক কাজ করাটা, তো সেখানটা কি স্ট্রাগল ছিল? ভালো প্রশ্ন। এবার তোমাকে আমি বলি, সেই সময় 94-এ প্রচুর চ্যানেল ছিল। দেখবে জি টিভি, টিভি, এইগুলোর মধ্যে দূরদর্শনটা তখন খুব একটা মানে জায়গায় ছিল। আলফা বাংলা ছিল, প্রচুর ইটিভি, টেলিফিল্ম হতো, সাহিত্য হতো, অনেক কিছু হতো। মানে প্রচুর ছেলেমেয়ের কাজ করার প্রচুর সুযোগ ছিল। আর এখন এসে দাঁড়িয়েছে একটা কম্পিটিশনে দাঁড়িয়ে গেছে। মানে যে যত মানে তোমার কাজ ভালো করতে পারবে, সে তত সুযোগ সেইভাবেই পাবে। আমাদেরকে তখন কিন্তু কম্পিটিশন করতে হতো। তখন আমাদের ব্যাচে অনেকজন লোক ছিল, মানে আজকে যারা খুব ফেমাস ফেস, যেমন ধরো রুদ্র, কাঞ্চন, এদের রাজ চক্রবর্তী, এরা সব আমরা ওই ব্যাচেরই মোটামুটি। তো আমরা স্ট্রাগল করি, থিয়েটার স্ট্রাগল এইসব করে 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 আজকে এই জায়গায়। এই যে অভিনয় শুরু করেছিলেন এবং অভিনেতা হব, সেই ইচ্ছা থেকে কখন ইন্ডাস্ট্রিতে নিজের এই জায়গাটা তৈরি করে ফেলেছেন, এবং যেটা আমি বলছিলাম যে খল চরিত্রে একটা দারুণ ইম্প্যাক্ট রয়েছে আপনার, সেটা বোঝা গেছিল যে কখনো খলনায়ক হিসেবেও এতটা জনপ্রিয়তা পেতে পারি? না, আমি যখন স্নেহাশিস চক্রবর্তীর একটা সিরিয়াল করতাম, কখনো মেঘ কখনো বৃষ্টি, টিভিতে হতো। তো সেই চরিত্রটা করার পর আমি একটা ছোট্ট গল্প শেয়ার করছি তোমার সাথে। আমি প্রথম বুঝলাম যে না, আমার অভিনয়টা লোকে বা দর্শকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আমি একবার মোহনবাগান দিবস ছিল, সেই মাঠে আমাদের আর্টিস্টরা সব খেলতাম, আর মোহনবাগান ইয়ের সাথে আর্টিস্টরা খেলতাম। তো আমি যখন গাড়ি নিয়ে ক্লাবে ঢুকি, তখন আমাকে মানে দেখবে যারা মাঠে যায়, যারা খেলাধুলা দেখে, প্লাস্টিকের এরকম একটা মানে প্যাকেট থাকে, তার মধ্যে প্রচুর চকলেট ভরা থাকে। তো ওই মাসি সেই চকলেট ফেলে দিয়ে আমাকে চড় মেরেছিল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, শুনতে খারাপ লাগছে, কিন্তু ওইটা আমার কাছে আশীর্বাদ হয়ে গেছে, যে হয়তো দর্শকের কাছে আমি সেই দাগটা কাটতে পেরেছি, দর্শকের মনে সেই দাগটা কাটতে পেরেছি, যাতে উনি আমাকে দেখে ওনার রাগটা হয়েছে। তারপর উনি নিজেই আবার আশীর্বাদ করলেন, বাবা তুমি খুব সুন্দর অভিনয় করেছো, যার জন্য তোমার উপর আমার রাগটা উঠে গেছিলো।
মানে হয়েছিল ওইখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের ওপর নির্যাতন হাবি জাবি এসব ছিল। তারপর ধীরে 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 তোমার ছবিতে আসা লে ছক্কা, শত্রু, দুই পৃথিবী, খোকা বাবু, বিন্দাস, আরও অনেক আছে, লাভেরিয়া। মায়ের কাছে যেহেতু সবটা শেখা এবং মায়ের একটা থিয়েটারের দলও আছে, তো মা এই সাকসেসটা কি মা দেখে যেতে পেরেছিলেন? হ্যাঁ অবশ্যই, মা মা গত 4.5-5 বছর হলো গত হয়েছে। আর বাবা গত হলেন 9-10 9 9.5 বছর হলো। দুজনেই দেখে গেছেন। বাবা মাও এসেওছে আমার শুটিংয়ে। দুই পৃথিবী যখন শুটিং হচ্ছিল তখনও বাবা মা এসেছিল। তারপর বিন্দাসের শুটিংয়েও এসেছিলেন বোলপুরে, দেখে গেছেন। তাদের কি বলতো, তাদের মা যেহেতু এই বিষয়টা নিয়ে থাকতো, তো মায়ের খুব ভালো লাগতো। এবার আসতো যখন মা, মানে তোমার সেই নিজের হাতে, মানে হিরো হিরোইনদের জন্য নাড়ু টাড়ু এসে হাবি জাবি বাড়ি নিয়ে আসতো, ভালো লাগতো মাকে। এখন নেই, ঠিক আছে। একদমই এই যে এতগুলো বছরের অভিজ্ঞতার মধ্যে যদি আমি দুটো ভালো অভিজ্ঞতা আর দুটো খারাপ অভিজ্ঞতা জিজ্ঞেস করি, মানে যেটা দুটোই আপনি মনে রেখে দিয়েছেন এবং আপনাকে দাগ কেটে গেছে এমন দুটো অভিজ্ঞতা, কি বলবেন? দুটো ভালো অভিজ্ঞতা হচ্ছে, আমার প্রথম আমি যেদিন ছবিতে চান্স পাই, এটা আমার কাছে বিরাট একটা অ্যাচিভমেন্ট ছিল। সে আমি যতটুকুই পাঠ করেছি না কেন, সেই ছবিটা দেখার পর আমার বাড়ি যেখানে, সেখানকার লোকজন আমাকে, মানে চট করে তো কেউ এই সুযোগগুলো পায় না। এবার বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অনেক ছেলেমেয়েরাই কাজ করে, কিন্তু দুজন আমরা সাউন্ড হয়েছি, যেখান থেকে আমাদেরকে দেখলে বীরভূম ডিস্ট্রিক্টের অনেকেই, যারা সিনিয়ররা আছে বা আমার বন্ধু বান্ধব বা আমার ছোটরা যারা আছে, তারা গর্ববোধ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার প্রথম মেয়ে যখন আমার হয়, মানে আমার প্রথম মেয়ে যখন হয়, তখন আমি মন জানে না বলে একটি শুটিং করছি ভেঙ্কটেশ ফিল্মসে। ইয়াশ ছিল সেটাতে, মিমি, ইয়াশ। আমার মেয়ে তখন হসপিটালে হচ্ছে আর আমি শট দিচ্ছি। আমি দৌড়ে এসে, প্যাক আপ করে দৌড়ে এসে ফার্স্ট যখন আমি বেবিকে নিয়ে হাতে, সেটা আমার মানে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি এখন নিজের প্রযোজনাও শুরু করেছেন, তো এই এই দিকটাতে কিভাবে আসা হলো, মানে প্রযোজক হিসেবে কিভাবে আসা? আমি সেই অর্থে প্রযোজক নই। এবার আমার কিছু চ্যানেল যেগুলো আছে, মানে আমার যোগাযোগ যেগুলো আছে, সেই যোগাযোগতে আমার প্রোডাকশন হাউস আছে। সেই প্রোডাকশন হাউস থেকে বিভিন্ন প্রোডাকশনের লোকজন এসে আমার প্রোডাকশন থেকে কাজ করে। এবার আমার যে সোর্সগুলো আছে, সেই সোর্সগুলো আমি অ্যাপ্লাই করে সেই সোর্সগুলোতে কাজ করে। আমার এমনি আমি ক্লাসও করাই, অ্যাক্টিংয়ের ক্লাসও করাই, আমি পেন্টিংয়েরও ক্লাস করাই। এই প্রোডাকশানে আসাটা, আমি আগামী দিনে আমার একটা নিজস্ব লেখা, আমারও প্রচুর গল্প আছে নিজস্ব লেখা নিয়ে আমি আগামী দিনে একটা প্রজেক্ট করার চেষ্টা চলছে। দর্শকদের একটা ভালো ছবি অনেক দিন পর দেওয়ার একটা ইচ্ছে আছে, ভালো সাবজেক্ট নিয়ে, যেটা দর্শকরা কোনোদিন ভাবতেও পারেনি, দর্শকরা ভাবেওনি এটা হবে। আর এটা একটা ওয়ার্ল্ড বেসিস সাবজেক্ট। ওই সাবজেক্টটা নিয়ে আমার নিজস্ব রিসার্চ চলছে, নিজস্ব কাজকর্ম চলছে। এই তো আমি দুবেলায় বসেছিলাম আরও ব্যাপারটা নিয়ে। প্রযোজনায় আসার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল, যে ভালো কাজ, ভালো কিছু উপহার দেওয়া। দেখো, আজকে তোমাদেরকে এত ছবি করেছি যখন, কিছু তো সোর্স বা কিছু তো একটা যোগাযোগ আছে মানুষের সাথে, সেই যোগাযোগগুলো আমি কাজে লাগাই, আর কিচ্ছু না। বা আমার ছেলেপুলেরা যারা থাকে তারা কাজে লাগায়। আপনাদের সময় কম্পিটিশন কতটা ছিল আর এখন কম্পিটিশন কিরকম হয়েছে, কি মনে হয় কোন সময়টা বেশি কম্পিটিশন ছিল, না এখন কাজ পাওয়াটার বেশি সুযোগ, নাকি তখন কাজ পাওয়ার সুযোগটা অত ছিল না। তখন তোমাকে খাটতে হতো। তুই যত ভালো পারফর্ম করতে পারবে, যত ভালো অভিনেতা অভিনেত্রী হতে পারবে, তত তোমার, কারণ সেই টাইমতে থিয়েটার থেকে প্রচুর ছেলেমেয়েরা আসতো। সেই টাইমে কাজের মানে খিদেও ছিল প্রত্যেকটা ছেলে মেয়ে বা যারা অভিনেতা অভিনেত্রী, আজকে যারা খুব সাউন্ড হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্পৃহা ছিল একটা, যে এই চরিত্রটাকে আমরা এইভাবে পোট্রে করবো, এইভাবে কাজ করবো। দর্শক ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে আমরা আলোচনা করতাম, কীরকম চাইছো, কীরকম কী করছো। এখন একটা ছবি পেলে, ও সেই আমার ক্ষেত্রেই দেখো, মানে আমি যেমন যাই, দাদা তোমাকে একটা ছবিতে ভাবছি, আমি ভাবছি মানে তো সেই তো ভিলেন তো, হ্যাঁ। মানে আজকের দিনে ভাবতে পারে না যে এই আমার মতো ছেলেটাও যে একটা, ধরো পুলিশ অফিসার হতে পারে বা একটা ডক্টর হতে পারে, পজিটিভ চরিত্র হতে পারে। জানি না আমার চেহারার মধ্যে ওই
কি আছে। এই দাড়ি ফাড়ি দেখে হয়তো ভাবছো, কারণ এটা আমার লুকটা রাখা আছে ওই জন্য। কালকে এটা চেঞ্জ হতে পারে। আমি কিন্তু পজিটিভ চরিত্রও করেছি, আমার 7-8টা ছবি আছে পজিটিভ চরিত্র, সেই ছবিগুলো ভালো। যেমন এসকে মুভিজের আশিকি দেখেছো কিনা জানি না, নুসরাত ফারিয়ার ফার্স্ট ছবি আশিকি, অঙ্কুশ, আমি, রনিদা, ভালো চরিত্র। এখনকার চরিত্রটা কি হচ্ছে না তো, এখনকার বললে হয়তো খারাপ ভাববে মানুষজন, কোথাও কোনো চাকরি হচ্ছে না, কোথাও কিছু তোমার স্ট্যাবলিশমেন্ট হচ্ছে না, চলো ইন্ডাস্ট্রির দরজা খোলা, ঢুকে পড়ি, একটা না একটা তো পার্ট আমি পাবোই। একটু চারটি তোমার ভালো শাড়ি পরে একটু মেকআপ করে ডিএসএলআর ক্যামেরা নিয়ে দুটো ছবি তুলে ফেসবুক বা ইয়েতে পোস্ট করে রিলস ফিলস বানিয়ে, রিলসে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, রিলস করছে যে তার সাথে পাঠ করবো। সে অভিনয়টা সম্পর্কে জানে কিছু? সে একটা প্রোডাকশানে গিয়ে একটা শর্ট দিতে গিয়ে 10টা-12টা করে এনজি মারে, তাদের সাথে আমাদের অভিনয় করতে হয়। এবার আমরা যখন সেই থিয়েটার থেকে আসা যেই টাইমটায় আমরা ছিলাম, ধরো এ একটা চরিত্র, ও একটা চরিত্র, এ একটা চরিত্র, 1 নম্বর মেজবাড়ির মতো একটা সিরিয়াল, সেখানে কে কতটা দেবে সেটা নিয়ে আমাদের ইয়ে থাকতো আর কি, কী বলবো, তোমার ওই চ্যালেঞ্জ থাকতো। এখন ওসব নেই। এই যে বললেন যে সহজে কেউ ভাবে না অন্য চরিত্রে দেওয়ার কথা বা পজিটিভ দেওয়ার কথা, কোথাও গিয়ে আপনিও কি ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টাইপ কাস্টিং মনে হয় নিজের? আমি একটা কথাই বলবো ইন্ডাস্ট্রিকে, যে ইন্ডাস্ট্রি আমাকে এখনো পর্যন্ত ইউজ করতে পারেনি ঠিক করে। যেদিন ইউজ করতে পারবে সেই রায় দত্তকে অন্য ফর্মে দেখতে পারবেন সবাই, আমি এইটুকুই বলতে পারি। আর টাইপ কাস্টিং বলতে দেখো, হয় না যে তুমি অ্যাজ এ রিপোর্টার, তোমার একটা অভ্যাস হয়ে গেছে রিপোর্টিংয়ের, কীভাবে কথা বলতে হবে, কীভাবে তুমি সাউন্ড চেক করবে, কীভাবে কী করবে। এই মেয়েটাকে রিপোর্টার, তো এই রিপোর্টার সম্পর্কে আইডিয়াটা আছে, ওকে রিপোর্টার বানিয়ে দেয়। এবার এই রাজা দত্ত এ ভিলেন করে এসছে, একটা ভিলেন তো আমি পেয়েই গেছি, আর নতুন কাউকে তার মানে চেষ্টা করবো না আর কাউকে আর বানানোর, কারণ রাজা দত্ত যে পয়সাটা আমার হয়ে যাচ্ছে। তুমি ডাক্তার তো তুমি ডাক্তারই হবে, তুমি পুলিশ তো পুলিশই হবে। হ্যাঁ, হয়তো বেঙ্গল পুলিশ হলে নইলে কলকাতা পুলিশ হলে, দুটো ড্রেসও বাড়িতে রেডি করেই রেখে দেয়। এরকম অভিনেতা অভিনেত্রীরাও আছে, কী করবে, তাকে টাইপ কাজ করে দেয়। আর ডাক্তার হলো এই একটা স্টেথো, মানে ঘরে ঢুকলে বলে তো এখানে কেউ ডাক্তার কাজ না, অভিনয় করে, কিন্তু ডাক্তার স্টেথো আছে, ঠিক আছে, ওই উপরে অ্যাপ্রনটা আছে, ওইটা পরে চলে যায়, করে চলে আসে। আমাকে যেমন কিছুই না, ফোন করলে ওই তো হ্যাঁ চলো করে দেবো। এখন আর সেই চরিত্র নিয়ে ভাবতে হয় না আমাকে, অসুবিধাটা সেখানে। কালকেই ধরো একটা ভাববো যে এর এর এক সাইডটা পোড়া, একটা চরিত্রের এক সাইডটা পোড়া, সে মুখে হয়তো কথা বলতে পারে না, কিন্তু সেই শেষ কথা। আমাকে ওইটা করে কীভাবে চরিত্রটা, তার কোনো অসুবিধা সুবিধা সব কিছু ভাবতে হয় একটা চরিত্র করতে গেলে, তার দোষ গুণাবলী, সে কোন জায়গা থেকে মানুষ হয়েছে, তার শিক্ষা দীক্ষা পারিপার্শ্বিক সব কিছু, তার চলন ধরন, তার কোনো শারীরিক অসুবিধা আছে কি না, তার কোনো ম্যানারিজম আছে কি না, সব নিয়ে একটা চরিত্র করতে হয়। আজকের দিনে ভাবতে হয় না তো। এই এসে দাদা গাড়ি নিয়ে আপনি এসে দাঁড়াচ্ছেন, এই হিরোইন আপনাকে দেখে দৌড়চ্ছে, আপনি গাড়ি নিয়ে পেছন পেছন তাড়া করেছেন, এই হিরো এলো, মারপিট শুরু হলো, আপনারা চলে গেলেন। এটি তো একটা চরিত্র হয়, তাহলে হয়। কখনো এরকম চরিত্রের অফার শুনে ফিরিয়ে দেননি নাকি মানে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে? না মানে সব চরিত্র তো করা সম্ভব হয়ে ওঠে না। ধরো আমি আজকে যে ছবিটা করছি, সেই ছবিটা করতে করতে আমার কাছে ইমিডিয়েটলি 4টে ছবির কাজ এসছে, কিন্তু আমার ডেটসের প্রবলেম থাকে। এবার চরিত্রটা আমি শুনেও থাকি যে চরিত্রটা কী ধরনের চরিত্র, যখন দেখি যে এই ধরনের চরিত্র আমি এর আগে 4টে করে এসেছি, নতুন কিছু ভাবো। হ্যাঁ, নতুন কিছু ভাবো দাদা, আমার স্ক্রিপ্টটা ভালো লাগলো না। কিন্তু আমি যেটা বলছিলাম যে ধরুন কাজ নেই আপনার কাছে এই মুহূর্তে, কিন্তু ওরকম একটা চরিত্রের অফার এলো, সেক্ষেত্রে তো আপনাকে করতেই হয়েছে, ফিরিয়ে দিতে তো পারেননি মনে হয়। না না, আমি চট করে কিছু ফেরাই না। এবার ব্যাপারটা আমার সময় সুযোগ থাকলে আমি সবটাই করি, কিন্তু বিষয়টা হচ্ছে কিছু ক্ষেত্রে না বলতে জানতো, অসুবিধা থাকলেও তোমাকে না বলতে হবে। অসুবিধা থাকলে তোমার সবই যদি করে ফেলি না, তাহলে তোমার মানটা নেমে যাবে। মানে ধরো একটা ছবিতে তুমি মেন কাজ করছো, মেন চরিত্র করছো, সেখান থেকে তুমি এসে যদি ধরো এই চরিত্রটা করছো, যেটা আমি বললাম এরকম ধরনের চরিত্র করছো, তাহলে দর্শক ক্যালকুলেট, হ্যাঁ হয়তো সব ছবিতে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেই অভিনেতার ভেতরটা তো ঠিক থাকছে না। ছবির সংখ্যা বাড়ছে।
ছবির সংখ্যাই বাড়ছে। হ্যাঁ, হয়তো সেই ছবি থেকে যে রেমুনেশনটা আমি পাবো, যে টাকাটা আমি পাবো, সেই টাকাটা আমার সংসার চলবে। ক্ষেত্র বশে করতে হয়, কিছু করার থাকে না তখন। নাও বলা যায়, আবার নাও বলি না, মানে কি এক হয় আর কি, এরকম একটা চলে। এই যে বললেন যে ইন্ডাস্ট্রি সঠিক মূল্যায়নটা হয়নি আপনার এখনো অবধি, সেক্ষেত্রে তো একটা বিরাট আক্ষেপের জায়গা মনে হয়। আমার আক্ষেপ নাই, আমার আক্ষেপ নেই, তাদের আক্ষেপ হওয়া উচিত যে রায়দা তো ঠিকঠাকভাবে ইউজ করতে পারিনি এখনো। আমার কোনো আক্ষেপ নেই, আমাকে পাঠ করতে বললে আমি সেই পাঠটাই করি, যতটা আমার পক্ষে সেই চরিত্রটাকে চরিত্রায়ন করা সম্ভব। কিন্তু আমি বললাম, দর্শক বা প্রোডাকশানের বা প্রডিউসারদের ভাবা উচিত যে রাজাকে সবসময় এই চরিত্রটাই কেন, এইটা দিয়ে দেখি না। একবার চেষ্টা করেছিল, সেটা আমি মন প্রাণ দিয়ে আমি নিজেও অভিনয় করার চেষ্টা করেছি। দেব আর আমাদের ভেঙ্কটেশ আর আমাদের রাজীব ডিরেক্টর, রাজীব কুমার বিশ্বাস সাহস করে আমাকে বিন্দাসটা হাতে তুলে দিয়েছিল। বিন্দাস ওরকম একটা মুখ্য চরিত্র, পুরো ছবিটাতেই ও মুখ্য চরিত্র। দেব খুব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছিল। আমি যতটা চরিত্রটার সাথে জাস্টিফাইড করা ততটা আমি করেছি। এবার কোনো চরিত্রকে না এরা কি বলবো ভাবে না আমাকে, ওই জন্য আমি বলছি তো, তারা ফেলিওর, আমি ফেলিওর না। আমাকে যে চরিত্র বলবো সেই চরিত্র করে দেবো। আচ্ছা, আপনার মেয়ে আছে বলছিলেন, তো হ্যাঁ, আমার দুটো মেয়ে। তারা অভিনয়ে আসুক, ইন্ডাস্ট্রিতে আসুক, এটা এটা বাবা হিসেবে চাওয়া আছে কি? দেখো, আমার বড় মেয়ে একটু সুন্দরী, ও এমনি ইয়েগুলো বাচ্চারা যেটা করে আর কি, টিভির সামনে দেখে নাচানাচি, এমনি নিজে লিপস্টিক ফিপস্টিক এসব হবে, এই পরে ছবি ফবি তোলে। ছোটো মেয়েটা মানে আমি, ছোটো মেয়েটার অত ইয়ে নেই, ছোটো মেয়েটা আমার মতো একটু চুপচাপ থাকে, ও বেশি পছন্দ করে না। হ্যাঁ, নিয়ে আসা, দেখো তাদের বড় হলে তারা কোন দিকে তাদের ন্যাক, কোন দিকে আমি জোর করি না, আমি পড়াশোনাটার দিকে একটু জোর দিই। পড়াশোনাটা করো, খেলাধুলা করার সময় খেলাধুলা করো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক। ওরা কোন দিকে যাবে তারা ওদের চয়েস, এটা জোর দেবো না। আমি অভিনয় করছি, আমার বাবা মা যেমন অভিনয় করতো না, বাবা ছিল পুলিশ অফিসার, বাবা চেষ্টা করেছিল আমাকে পুলিশ অফিসার বানানোর, মা ছিল মেট্রন, মায়ের ইচ্ছে ছিল ডক্টর বানানো, কিন্তু আমি চলে এলাম অভিনয়ের দিকে। এবার আমি অভিনয় আছি বলে আমার মেয়েরা অভিনয় যাবে, তাদের সেটা চয়েস, যদি আসতে চাই তো আসবে। কিন্তু আমি চাইবো যে আরও বাবার থেকে যেন আরও ভালো কিছু সম্মানীয় জায়গায় যাক। তিনটে তো সম্মানীয় জায়গা রাতারাতি, অভিনেতা, নেতা আর খেলোয়াড়, রাতারাতি ফেমাস হওয়ার জায়গা। এবার সেটা তার মধ্যে তারা চুজ করবে, কি যেটাই যেতে যাবে। আর এখনকার বাচ্চাদের তো আটকে রাখা সম্ভব না। অভিনেতা তো হয়ে গেছেন এবং রাজনীতির সাথেও যুক্ত ছিলেন বা এখনো কে আছেন, মানে এই নেতার জায়গাটা এখন কিভাবে আছে? দেখো, অভিনেতা আর নেতা, অটা মাঝখান থেকে গেছিলো না, আবার অটা আমি জুড়ে দিয়েছি দিয়ে অভিনেতাতেই চলে এসেছি। আমি দলটার সাথে আছি, আমি ওই রংটার সাথে আছি, কিন্তু আমি সেইভাবে মানে কী বল, সক্রিয়ভাবে রাজনীতিটা আমি করি না। কারণ মাঝখানে অনেক কিছু গণ্ডগোল হয়েছিল, যেটা আমি নই, সেটা আমাকে হতে হয়েছিল। আমি দেখলাম ওই ফিল্ডটা আমার নয়। তো সুতরাং আমার যেটা ফিল্ড, আমি যেটাতে সক্রিয়ভাবে কাজ করতে পারবো, যেখানে লোক মানে দর্শকদেরকে আমি ভালো লাগাতে পারবো, দর্শক আমাকে ভালোবাসবে, সেই সব দিকে আমি চলে এসেছি রিটার্ন। অভিনয়টাই আমার জায়গা, অভিনয়টা আমি করব, আমার রাজনীতি আমার জায়গা নয়। দীর্ঘ সময় কাজ নেই বা অনেকটা সময় কাজ করতে পারেননি, এরকম কোনো ফেজ গেছে আপনার আপনার গোটা মানে দীর্ঘ কেরিয়ারে যদি বলি? হ্যাঁ, গেছে। আমার 4.5 বছর আমি ইন্ডাস্ট্রি থেকে আউট ছিলাম ইন দ্য সেন্স, আমাকে কেউ বার করে দেয়নি, আমি নিজেই একটু আউট হয়েছিলাম। কারণ ছিল মানে মা চলে গেল, তারপর পারিবারিক একটু সমস্যা ফেস করতে হয়েছিল, বাড়ি ফাড়ি নিয়ে অনেক কিছু গণ্ডগোল হয়েছিল। তো সেই সময়তে আমি করেছি, আমি বেশ 10-12টা গল্প আমি লিখে ফেলেছি নিজের জন্য তো কিছু সময় দেওয়া কথা। বাচ্চারা ছোট ছিল, বাচ্চাদেরকেও সময় দিয়েছি, কারণ ওদের তো মা নেই। তো সেই জায়গা থেকে সময়টা দিতে হয়েছিল। এখন আবার শুরু করেছি, আবার সেই ফর্মে এসেছি, দেখা যাক। দীর্ঘ একটা বিরতির পর আমি যদি বলি যে 5-4.5 বছর ইন্ডাস্ট্রির ক্ষেত্রেটা অনেকটা সময়, যারা রেগুলার বেসে কাজ করেছে, যাতে পর্দায় দেখতে অভ্যস্ত হয়ে গেছেন দর্শক, সেক্ষেত্রে আবার ফিরে আসা এবং আবার নতুন করে কাজ পাওয়া, সেটাও তো একটা জার্নির মতো। মানে সেখানে কতটা সুবিধা হয়েছিল? না, আমি যখন ওখানে বসে থাকতাম, মানে 4 বছর যখন আমি
বিশ্রাম নিয়েছিলাম, তখন অনেকেই আমাকে বলতে হয়েছিল যে কী ব্যাপার দাদা তুমি ছেড়ে দিলে কেন, বা কী রে ভাই তুই ছেড়ে দিলি কেন। না দাদা আমি ছাড়িনি, আমি কয়েকদিনের জন্য একটু রেস্ট নিয়েছি। সেই মাঝে তার মাঝে আমি সবার সাথে যোগাযোগ থাকতো, ফোনে কথা হতো, সবার সাথে কথাবার্তা বলতাম, ডিরেক্টর, ক্যামেরাম্যান, এ দেব বলো, আমাদের প্রত্যেকের সাথে আমার কথাবার্তা হতো, অনেক ডিরেক্টরের সাথে কথাবার্তা হতো যে দাদা তুমি যখন রিটার্ন করবে, তুমি যখন আসবে আমাদেরকে বলো, আমরা আবার একসাথে কাজ শুরু করবো। আমি তাদেরকে ফোন করে কথা বলেছি, আবার রিটার্ন শুরু করেছি। আমার দেখো, তোমরাই হলে আমার কি বলবো স্পৃহা, তোমরা চেয়েছো আমি এসেছি। এই যে তোমাদের ভালোভাবে দর্শক আমাকে চেয়েছি, দর্শক অনেক অনেক আমার যারা ফ্যানেরা আছে বা যারা আমার ফলোয়ার্সরা আছে, তারা আমাকে বলে দাদা তোমাকে আবার বড় পর্দায় সেভাবে দেখতে, তুমি রিটার্ন হও রিটার্ন হও রিটার্ন। দেখো, প্রত্যেকটা মানুষের বাড়িতে অসুবিধে সুবিধে থাকে, আমি অভিনেতা তো পরে, আমি তো মানুষ আগে। তো সেই জায়গা থেকে তো আমাকে সেই জায়গাটাকে মেনটেন করতে হয়েছে, সেই বাড়িটাকে তো আমার সময় দিতে হয়েছে কিছু দিনের জন্য। তো সেই সময়টা আমি দিয়েছি। আবার বাচ্চাগুলো একটু বড় হয়েছে, তাদেরকে আমার সেই জায়গাটা মানে স্ট্যান্ড করে দিয়ে আমি আবার মুভ করেছি, কারণ কাজ না করলে চলবেটা কোথা থেকে, আমাকে সেটাও তো প্রয়োজন, সংসারটা চালাতে হবে আমাকে, কাজ না করলে আমি চলবোটা কীভাবে। এবার কিছু কিছু মা বাবার কিছু কিছু সমস্যা ছিল, সেইগুলো আমাকে সলভ করতে হয়েছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি যে সমস্যাগুলো, সেগুলো আমার সেই ক্ষেত্রে টাকা পয়সা অনেক কিছু গেছে, সেগুলো আবার কাজকর্ম করে আবার চলছে। কিন্তু 4 বছরের বিরতি মানে তো সেখানে তো একটা আর্থিক দিকও আপনার দেখতে হয়েছে। আর্থিক অনেক অনেক কিছু অপচয় হয়েছে আমার, আর্থিক শুধু নয়, অনেক কিছু গেছে। এই 4 বছরে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে, যেটা আমি বলবো যে কাউকে যেন করতে না হয়। প্রত্যেকের জায়গা থেকে অসুবিধা সুবিধা আছে, কারণ যার দাঁতে ব্যথা হয় সেই ব্যথার মর্ম বোঝে। তো আমি নতুন করে আর বলে তাদেরকে বোঝাতে পারবো না, কারণ আমি যেটা ফেস করেছি, আমি একটা জিনিসই দর্শকদেরকে বলবো যে উফ কি গরম পড়েছে, গরম পড়েছে এটা না করে না, কালকে এর থেকেও বেশি গরম পড়বে, এইটা ভেবে নিন, দেখবেন আজকে গরমটা ঠান্ডা লাগবে। আমি এইটাই ভেবে এগিয়েছিলাম যে আজকে যে জিনিসটা আমি ফেস করছি, কালকে এর থেকে মারাত্মক জিনিস আমাকে ফেস করতে হতে পারে, তাহলে এইটা নিয়ে আমি আহা উহু কেন করব। এইটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই 4 বছর 4.5 বছর আমার চ্যালেঞ্জ এখনও আছে, কিছুটা চাপ, সেটা আস্তে 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 আমি কিওর করার চেষ্টা চলছে। এই তোমাদের কাজ করে কাজ করে কাজ করে সেগুলো ক্লিয়ার করছি, আর কিচ্ছু না। ওভারকামটা করে উঠতে পারছেন আস্তে আস্তে, সেটাই তো। ওভারকাম তো আবার করবো। আমি এইটুকু দর্শকদের বলতে পারি যে রাজা দত্তকে যেভাবে আপনারা আগে দেখেছেন পেয়েছেন, এর থেকেও বেশি, এর থেকেও মারাত্মকভাবে আরও পাবেন আগের দিনে, আগামী দিনে। এটা চ্যালেঞ্জ থাকলো, আপনাদেরকে আমি দিলাম চ্যালেঞ্জ যে আমি করে দেখাবো সেটা। বাবা হিসেবে যদি একটু আসি যে মেয়েদের বড় করাটাও তো আপনার কাছে একটা মানে কি বলবো, একটা দীর্ঘ লেসনের মতো। আপনি বলছিলেন যে মা ছাড়া বড় করাটা। আমি ওদের বাবা, আমি ওদের মা, মানে আমিও বেসিক্যালি ওদেরকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না, কিন্তু কাজের ক্ষেত্রে আমাকে আসতে হয়। আমার কাছে এটা বিরাট চ্যালেঞ্জ। এই যে তুমি একটু আগে একটা প্রশ্ন করলে না, সব থেকে সুন্দর সময় কোনটা ছিল, সব থেকে সুন্দর সময় বেবিটাকে যখন আমি হাতে নিয়েছিলাম ওইটা, আর সব থেকে খারাপ সময় হলো যখন এই বেবি দুটোকে ছেড়ে ওর মা চলে যায়। তো ওই সময় দুটোকে পার করা, ছোট মেয়েটা তখন আমার হাতে 3.5 মাস, বড়টা তখন 2.5 বছর। তো এবার বলো যে ওই 4.5 বছরটা আমি এই দিকে দিতাম না ওই দিকে দিতাম, সব বেঁচে দিয়েছি। ওই দুটোকে ঠিক করে রাখার জন্য সব বেঁচে দিয়েছি, আবার রিটার্ন করছি আস্তে 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 আস্তে। দেখা যাক, দর্শকদের ভালোবাসা থাকলে আরও ভালো ভালো কাজ আসবে, ভালো ভালো কাজ। নিশ্চয়ই। এবং আরেকটা প্রশ্ন থাকে যে মেয়েরা কি বলে বাবাকে এইভাবে পর্দায় দেখে, এবং তাদের কাছে তো বাবাই, সে যাই হোক না কেন, বাড়িতে একদম অন্য মানুষ আপনি, কিন্তু তাদের কি প্রতিক্রিয়া থাকে? দেখো, বাড়িতে যখন মেয়েদের সাথে আমি খেলি, বাবার মাসেল দেখে, বাবার এই দেখে, পিঠে চাপে, এই চাপে, এই চাপে, আচ্ছা পাপা আমাকে বলে, পাপা তোমার তো এত শক্তি, তুমি মারতে পারো না হিরোগুলোকে, তোমাকে হিরোগুলো মারে কেন?
তুমি এরপর থেকে মারবে, হ্যাঁ পাপা মার খেও না পাপা, আমরা বাইরে গিয়ে কথা বলবো কি করে লোককে, মানে প্রেস্টিজে লাগে বাবা মার খেলে, মানে পাপা এইটাই হচ্ছে পাপার চরিত্র, একটা বদমাস চরিত্রে পাঠ আমি করি, সেই জন্য আমাকে ওইখানে ওই ছবিতে যে ভালো মানুষটা আছে সেই মানুষটা আমাকে মারে, ওই বদমাইশ চরিত্রটা তোমার পাপা, তোমার পাপাকে মারছে না, না তবুও তুমি মার খাবে না। এবার একটা রিয়াক্ট হয়, আস্তে আস্তে আস্তে, আর ছোটটা আবার বলবে এই তুই বেশি কথা বলিস না তো, সিনেমা দেখ, এটা বলে বেশ কথা বলিস না, বললেন ওটা আমার মতো একদম, আর কিছু বোঝে না, না বুঝে বক বক করে। আর বড় মেয়েটা খুব সরল সিধে, ওই এক্ষুনি বকবে, এক্ষুনি কাঁদবে, আবার এক্ষুনি তোমাকে জড়িয়ে ধরে কথা বলবে, চলে এইভাবেই। আচ্ছা, এরকম মানে প্রচুর অ্যাকশন দৃশ্যে শট দিতে হয় এবং প্রচুর সেখানে অনেক যতই ফাইট সিকোয়েন্স হোক না কেন কোথাও আঘাত লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এরকম হয়েছে কখনো ইনজিওর হয়ে পড়েছেন? দেখো টোটালটা টেকনিকের উপর ডিপেন্ড করে, এবার আমাদের ফাইট সিন করতে গেলে অনেক কিছু থাকে, মেটেরিয়াল থাকে, প্যাডিং থাকে, বডি গার্ড থাকে, অনেক কিছু বডির থাকে, মানে তোমার ওয়্যার থাকে, কিন্তু তবুও এই যে ধরো মেঝেতে পড়ে যাওয়া, ক্যামেরা লো অ্যাঙ্গেলে থাকলে তোমাকে মেঝেতে নিজেকেই পড়তে হবে, তুমি যে টেকনিক্যালি ভুলও লেগে যায়, যেমন কালকে যেমন ফাইট সিন করতে গিয়ে আমার লেগেছে, এবার কি বলতো, এটা আমার ফল্ট যে আমার লাগলো কেন, যে আমি টেকনিক্যালি ভুল পড়েছি বলে লেগে তো প্রচুরবার যায়, ধরো খুব স্পিডে ফাইট চলছে, সবটাই তো আর কোরিওগ্রাফির উপর ডিপেন্ড করে হয় না, ধরো এই মাথাটা এই দিকে ঘোরাতে গিয়ে হঠাৎ করে এই দিকে হয়ে গেল, তখন হাতটা এই দিকে আছে, তখন এখানে লেগে যাবে, এই দিকে ঘোরাতে গিয়ে ধরো হাতটা এই দিকে চলে গেলো, এখানে লেগে যাবে, লেগে যায়, প্রচুরবার লেগেছে, ফাইট সিনে লাগে একটু একটু আঘাত তো লাগেই, না লাগলে হয়ও না। দুই সুপারস্টারের সাথেই কাজ করেছেন, মানে আমি যদি জিৎ এবং দেবের কথা বলি, আমি বুমাদার সাথেও আপনি কাজ করেছেন, তো বুমাদা তো একটু আগে, আমি যদি পরের টার কথা বলি, তো এই দুই সুপারস্টারের সাথে এই অ্যাকশন দৃশ্যে শট দেওয়ার অভিজ্ঞতাটা যদি একটু বলেন যে দুজন কতটা আলাদা। অ্যাকশন টোটালটা কোরিওগ্রাফির উপর ডিপেন্ড করে, মানুষ হিসেবে দুজনেই ভালো, দেবের সাথে কাজ করে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ দেব বন্ধু গোছের, মিশে যাই সবার সাথে, আমরা খুব মজা করে একটা পিকনিকের মতো করে ছবিটা করে ফেলি। জিৎ ভাই একটু মুডি, জিৎ ভাইয়ের সাথে কাজ করেও মজা পাই। আগে পুরো প্ল্যানটা শুনতে দে। থ্যাংক ইউ ফিরোজ ভাই। আপনার সমসাময়িক অনেকেই রয়েছেন যারা এরকম ফাইট দৃশ্যে শট দেয় এবং খল চরিত্র, তো তাদের কয়েকজনকে যদি মানে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ কি এরকম যদি বলি? ব্যক্তিগত পছন্দ বলতে তো আমাকে যে চরিত্রগুলো দেওয়া হয় সেইগুলোই তো আমার পছন্দ হয় না, প্রথম কথা, কারণ আমি তো সেই চরিত্রটা ঠিকভাবে করে উঠতে পারি না, আমি নিজে এখনও অভিনেতা হয়েই উঠিনি, আমি অন্য অভিনেতাদেরকে কী করে জাস্টিফাইড করি বা কী করে জাজ করি। এনিওয়ে ভালো, সুমিতদা ভালো, সুমিতদা তো অনেক আগে থেকে ছবি করছেন, আমার অনেক আগে থেকেই ছবি করেছেন, সুমিতদা ভালো, তারপর বিপ্লবদার সাথেও আমি পাঠ করেছি, বিপ্লবদা তো অসামান্য, ভরতদা আছে, তারপর তোমার শঙ্করদা আছে, শঙ্কর চক্রবর্তী, সবাই সবার দিক থেকে সাবলীল, সবাই খুবই ভালো, মানে তারা বলছি না, তারা চরিত্রগুলোকে, আমরা যেগুলো করি চরিত্রটাকে কীভাবে করবো, কীভাবে বানাবো, একটা রূপ দিতে হয়, তো সেই রূপটা আমরা দিয়ে চরিত্রটাকে করার চেষ্টা করি। এবার আমাদের সমসাময়িক বলতে ইমিডিয়েটলি আমার পর্যায়ে তো রনিদা আছে, যেমন রনিদা নেগেটিভ চরিত্র করে ভালো, রনিদাকে সবাই ভালোবাসে। করেছেন আপনি রনিদা? হ্যাঁ, রনিদার সঙ্গে আমার কাজ হয়েছে, অনেক লাভের ইয়া হয়েছে, এই ছবিটা যেটা নেক্সট একটা ছবি আসছে সেটাতেও রনিদা আছে, তো কাজ করেছি রনিদার সাথে। সুপ্রিয় দা, যেমন সুপ্রিয় দা আমার নিজের এমনি দাদা হয়, সুপ্রিয় দত্ত, সুপ্রিয় দত্ত অসামান্য, মানে দারুণ অভিনেতা, কিন্তু আমার সমসাময়িক ইমিডিয়েটলি আমার সাথে কী আছে আমি জানি না, মানে আমি যে চরিত্রটা নেগেটিভ করি, যিশু যেমন রিসেন্ট, যিশু খুব ভালো নেগেটিভ চরিত্র করছে, হিরো থেকে নেগেটিভ পারফরমেন্স, এই যে ওকে ভেঙেছে, এই যে ওকে ভেঙেছে দর্শক বা প্রোডাকশন বা প্রডিউসার পরিচালক, এরা যে ভেবেছে এই চরিত্রটা যিশু করুক, ও একটা হিরো, সুন্দর দেখতে, মিষ্টি ছেলে, ও একটা হিরো, সে আজকে নেগেটিভ করছে, সাউথে গিয়ে হোক, তোমার বম্বেতে গিয়ে হোক, বাংলায় গিয়ে হোক, নেগেটিভ চরিত্র করছে, তাহলে তাকে যদি ভাঙতে পারছো, তাহলে যারা নেগেটিভ চরিত্র করে তাদেরকেই বা ভাঙছো না কেন, এইটাই আমার কাছে বক্তব্য। বাকি যারা আমার সমসাময়িক তারা খুবই ভালো, খুব আরও অভিনেতা দারুণ, তারা একদম খুবই ভালো।
এই হলো ব্যাপার, কেউ খারাপ নয়, সবাই ঠিকঠাকই ভালোই কাজ করে তো মজা পাই। আমি শিখি, আমি এখনো বললাম যে আমি এখনো অভিনেতা হয়ে উঠতে পারিনি, আমি প্রত্যেকের ছোটদের কাছ থেকেও শিখি। ছোট যারা ধরো প্রথম কাজ করতেছে, এই যে পুপুল, যে আমি আলোর কোলে করলাম, সুন্দর বাচ্চাটা, কত সুন্দর সাবলীল, খুব সুন্দর অ্যাক্টিং করছে। আমি ওকে দেখতাম যে তোর এটা মনে হয় না, বলছে মনে হয় আঙ্কেল মনে হয়, কিন্তু আমি জিজ্ঞেস করিনি, যেমন তোমাকে এটা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এটা তুমি বললে না তুই এটা কর, দেখ এটা ভালো হবে, এরকম জিজ্ঞেস করিনি, তাহলে আমি খুব ফ্রেশ হয়ে যাই, ফ্রি হয়ে যাই। আজকালকার দিনে কেউ জিজ্ঞেস করে না। আজকালকার দিনে কি হয় জানো তো, মানে পড়ে পাওয়া 14 আনা হয় না, আমি পেয়ে গেছি, আমাকে খাটতে হয় না, আমি পেয়ে গেছি। এই তো ঢুকে গেলাম, ঢুকে হাতে বড় বড় 4টে সিগারেটের প্যাকেট, একটা দামি মোবাইল, ঠিক আছে, ঢুকে গেল, ঢুকে গিয়ে 3 ঘন্টা ধরে মেকআপ করবে। 3 ঘন্টা ধরে মেকআপ করার পর ফেসবুক ইনস্টাগ্রামে রিলসে আবার বলে যে মনের সৌন্দর্য আসল সৌন্দর্য। 3 ঘন্টা মেকআপ করার পর তারাই বলে মনের সৌন্দর্য আসল সৌন্দর্য। কী বলবো এরপরে বলো তো? সুতরাং চলে, তাদের সাথে কাজ করতে হয়। আচ্ছা, একটু নায়িকাদের কথায় যদি আসে, পায়েলের সাথে কাজ করেছে, ওদিকে পূজা রয়েছে, তো কার সাথে কিরকম অভিজ্ঞতা, একটু যেরকম কোনো অভিজ্ঞতা না, প্রচুর মানে সিনটাকে তাদের নিয়ে যেতে হয়, কিডন্যাপিং করতে হয়, নানা রকম সিন তো হয়, তো কিরকম অভিজ্ঞতা সবটা মিলিয়ে? পায়েলের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সাথে করেছিল ধ্যাত্তেরিকা বলে একটা সিরিয়াল, রমাপ্রসাদ বণিকের মেয়ে হয়েছিল, রমাদার মেয়ে। সেখান থেকে ওর সাথে আমার আলাপ, পায়েলের সাথে কাজ করে লে ছক্কা হয়েছে, তারপর আমি জালবন্দি বলে লাস্ট পায়েলের সাথে একটা ছবি করলাম। পায়েল ভালো, পায়েল ভালো। আমি মিমির সাথেও কাজ করেছি, আমি প্রচুর হিরোইন, মানে সব থেকে আমার সাথে কাজ করে মজা পেয়েছি আমি ইয়ের সাথে, শুভশ্রীর সাথে। শুভশ্রী বেসিক্যালি খুব চুলবুলি মেয়ে, তো খুব প্রাণোচ্ছল মেয়ে, তাও শ্রাবন্তী, খুব চুলবুলি মেয়ে, প্রাণোচ্ছল মেয়ে। ওর সাথে কাজ করে একটা মজা, মানে আমরা যখন শুটিং টাইমে থাকি, ধরো একসাথে খাওয়া দাওয়া হয়, একসাথে বসে আমরা সবাই খাই, কেউ একটু মজার কিছু বললো, ও একটু বেশি লাউডলি হাসে, ওর খুব ফিল করে যেটা। তারপর নুসরাতের সাথে কাজ করেছি আমি। এদের সাথে কাজ করে যেমন এদের তুমি যেমন বলে হাত ধরে টানাটানি, এতে কোনো অসুবিধা হয় না। ও জানে যে রায়াদা ওইটা করবেও না, টানবেও না। যেমন আমি আমার বিন্দাসে দেখবে সায়ন্তিকাকে ঘুরিয়ে একটা চড় মারা ছিল, তো সায়ন্তিকা তো ভয়, মানে প্রথমে ভয় রায়াদা খুব করছিল প্রথমে, আমার তোর লাগবে না বাবু, তুই বস, তোর লাগবে না, কিন্তু তুই নড়িস না, আমার একটা মাপ থাকে, তো টোটাল টেকনিক্যালি তোর মাপ থাকে, তুই মাপের এদিক ওদিক হলে কিন্তু খেয়ে যাবি, তুই কিন্তু নড়িস না। ও গিয়ে সেই সিন করে ওই এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ঘুরে চটটা মেরেছিল, গেছিল এই দিক থেকে একদম, মানে মুখের সামনে দিয়ে গেছিলো, হাওয়াটাতেই ও চমকে গেছিলো। সুতরাং লাগে না, মানে আমার দেখো অনেক সিনস থাকে, ইন্টিমেট সিনস থাকে, ভিলেনদের ইন্টিমেট সিনস থাকে, কিন্তু প্রত্যেকটা অভিনেত্রী আমার কাছে সাবলি না, রাজা করছে ঠিক আছে, কে কি আমি জানি না, রাজা করছে বা রাজাদা করছে ঠিক আছে, জানি যে রাজাদা এইসব নোংরামোটা করবে না। আমার বেসিক্যালি তুমি আমাকে দুটো থ্রেড দিতে বলো, গিয়ে মেরে দিতে বলো, মেরে দেবো, কিন্তু আমাকে ইন্টিমেট সিন করতে বললাম কাঁপতে থাকি, ভেতরে আমার কাঁপে, ভয় লাগে আমার, কে কী ভেবে নেবে, কি করবে কি না ভাববে করে। আমার প্রত্যেকটা অভিনেত্রী খুব সাবলীল, মানে ভালো লাগে আমার। অনেকক্ষণের একটা আলোচনা হলো এবং অনেক কথা আপনি শেয়ার করলেন, যেটা অনেকেরই অজানা। তো কি বলবেন শেষে, এবং যেটা বারবার আপনি বলছিলেন যে দর্শকের কাছে আপনার চ্যালেঞ্জ, আপনি ওভাবে ফিরে আসবেন আবার সেই মানে অবতারে দেখা যাবে, তো কি বলবেন শেষে? দর্শকদের কাছে আমার একটাই বলার, বাংলা ছবি দেখুন। পৃথিবীর সব থেকে কঠিন ভাষার মধ্যে একটা ভাষা হলো বাংলা, সেই ভাষাতে আমরা ছবি বানাই, সেই ভাষার জায়গায় আমরা থাকি, আমরা বাঙালি। বাংলা ছবি দেখুন, বাংলা অভিনেতা অভিনেত্রীদেরকে আরও বেশি করে ভালোবাসুন, আশীর্বাদ করুন। আর আমার নেক্সট জেনারেশন বা আমাদের দেখে বা শিখে যে ছেলেমেয়েরা তোমরা কাজ করতে আসছো আগামী দিনে, ছবিটাকে নিয়ে বা অভিনয়টাকে নিয়ে পড়াশোনা করো। অভিনয় শেখা যায় না, অভিনয়টা তোমাকে করতে হবে। অভিনয় শেখা যায় না, বেসিক তোমাকে জ্ঞানটা দিয়ে দেওয়া যায়, কীভাবে লাইট নেবে, কীভাবে ক্যামেরা নেবে, কীভাবে অ্যাকশানে, কীভাবে কোন ডায়লগ কীভাবে বলবে, সবটা দেখিয়ে দেওয়া যায়, শেখানো যায় না। খেলতে তোমাকে মাঠে তোমাকেই হবে, ক্যাপ্টেন তুমি হতে পারো মাঠে, তোমাকে খেলতে তোমার কোচ কিন্তু খেলে না গিয়ে। তো সুতরাং একটাই কথা বলবো, অভিনয়টার সম্পর্কে পড়াশোনাটা বেশি করে করো, ভালো ভালো ছবি দেখো, সব ধরনের ছবি দেখো, ফ্লপ ছবি, হিট ছবি সব দেখো, আর বাংলা ছবি দেখো,
বাঙালিকে ভালোবাসো, বাংলা ভাষাকে ভালোবাসো, দেখবে আরও ভালো ভালো ছবি তোমাদেরকে আমরা উপহার দেবো।